প্রিয় লিসেনার্স, প্রথম ঘটনায় যেই পুকুরের কথা আমরা উল্লেখ করলাম, এই পুকুরটা কিন্তু এখন আর নাই। 2023 সালে এই বাগান, পুকুর, এই সবগুলোই কিন্তু একদম সমান করে দিয়ে সেখানে একটা মাঠের মতো তৈরি করা হয়েছে, যার কারণে এখনকার বাস্তবতায় ওই সময়ের যেই একটা অবস্থা ছিল, বাঁশঝাড় গাছ, তারপরে ভাটি গাছগুলোর জঙ্গল, এগুলো কিন্তু এখন শুধু কিছুটা কল্পনাই করা যেতে পারে, বাস্তবতা একদম টোটালি ভিন্ন। চলুন এবার আমরা দ্বিতীয় ঘটনায় আসি, আর এই দ্বিতীয় ঘটনাটিও আমরা পেয়েছি ওবায়দুল ইসলাম ভাইয়ের কাছ থেকে। এই ঘটনাটি উনি সংগ্রহ করেছেন ওনার এক ফুপুর কাছ থেকে। ফুপুর বাড়ি যশোরের মনিরামপুর উপজেলায়। ওনার ননদের পরিবারে একটি ঘটনা রয়েছে। মূলত এই ঘটনাটির অংশবিশেষ এই ওবায়দুল ইসলাম ভাই শুনেছিলেন ওনার ফুপুর কাছ থেকে। বিস্তারিত শোনার জন্য যখন যান, তখন আফনান দহরওয়াল সম্পর্কে ওনার ফুপুকে বলেন। ওনার ফুপুর অনুমতি সাপেক্ষে উনি এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন, আর ফুপু নিজেও আরও বিস্তারিত হয়ে বলেছেন। চলুন সেই ঘটনাটি শুনে আসি। এই যে ফুপু, এই ফুপুর ননদের নাম হচ্ছে রাবেয়া। তাকে বিয়ে দেওয়া হয়েছিল যশোরের চৌগাছা উপজেলায়। আর এই রাবেয়ার স্বামী যিনি, তার নাম হচ্ছে জয়নাল মোল্লা। এই জয়নাল মোল্লা একজন নামকরা তান্ত্রিক কবিরাজ ছিলেন। সময়টা 1990 কি 91 সাল, অর্থাৎ 90-এর দশকের একদম শুরুর দিকে। এই জয়নাল মোল্লা উনি কালো জাদু এবং কুফুরি বিদ্যায় পারদর্শী একজন মানুষ ছিলেন। কালো জাদু যত নিচু কাজ রিলেটেড হোক না কেন, উনি কোনো বাছ বিচার করতেন না, করবেনই উনি। টাকা পেলে উনি যে কোনো ধরনের কালো জাদু করতে চাইতেন। ওনার পুরো জীবনে অনেক ছোট বড় ঘটনা থাকলেও তার জীবনের শেষ ঘটনাটি এখন আমরা শেয়ার করব, আর এই ঘটনাটি ফুপু বলেছিলেন। তো এই যে রাবেয়া, ওনার হাজব্যান্ড জয়নাল মোল্লা, উনি যেই সাধনাগুলো করতেন বিভিন্ন সময়, তারপর কবিরাজি করতেন, যে উপকরণগুলো লাগে, যেগুলো প্রয়োজন হতো, উনি নিজেই সেগুলো সংগ্রহ করতেন। একদিন হয় কি, দুপুরবেলা, ভর দুপুরবেলা, বর্ষার একটা দুপুর, মানে বর্ষাকাল, তখন বৃষ্টি পড়ছে। তো ওই দুপুরবেলা এই যিনি রাবেয়া এবং তার স্বামী, ওনাদের আবার 3টা সন্তান ছিল, তারা একসাথে বসে বারান্দায় খাওয়া দাওয়া করছে। এমন সময় একজন লোক আসে, তার নাম হচ্ছে খোরশেদ। এই খোরশেদ উনি প্রতিবেশী, তার সাগরেদও বলা চলে, চেলাও বলা চলে, মাঝে মাঝে কিছু কাজে সহযোগিতা করে আর কি। তো এই লোকটা এসে এই জয়নাল মোল্লার কানে কি কি যেন বলল। এরপর ওই খোরশেদ চলেও গেল। এরপর যখন এই যে রাবেয়া, উনি জিজ্ঞেস করেছে তার স্বামীকে যে এই খোরশেদ ভাই সে কি বলল, তখন জয়নাল মোল্লা বলেন যে আজকে রাত্রে আমার একটা কাজ আছে, ফিরতে ফিরতে দেরি হবে, যদি দেরি হয়ে যায় চিন্তা করো না। তো এরকম ঘটনা তো সবসময়ই ঘটে, হামেশাই ঘটে। ওনার বিভিন্ন জায়গা থেকে কাজ আসে, আর বিশেষ করে এই জিন রিলেটেড বিষয় বা এই কবিরাজি বিষয় ওদের অনেক সময় বা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় রাত্রেবেলা কিন্তু হয়ে থাকে। এই জন্য রাবেয়া এই বিষয়টার সাথে পরিচিত, এই পরিবেশটার সাথে, তার মানে বাসার এই এনভায়রনমেন্ট যেটা আর কি, বাসার যে পরিবেশ, এটার সাথে সাথে পরিচিত। এই জন্য আর বেশি কোনো কথা বাড়াই নাই সে। রাত আনুমানিক 9টার দিকে জয়নাল মোল্লা বাড়ি থেকে বের হয়ে যায়। তো সকাল 6টা বাজে এই রাবেয়া যিনি, উনি ঘুম থেকে উঠে দেখেন যে তার স্বামী জয়নাল মোল্লা এখনো বাড়িতেই ফেরে নাই। আশেপাশে খোঁজাখুঁজি করেন, কোথাও পাওয়া গেল না। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়িতে আসে না। তখন এই যে রাবেয়া যিনি, উনি ওনার শ্বশুর আর 2 ভাসুর তাকে বলছেন যে খোরশেদ মিয়া এসে কি যেন বলে গেল, এরপর থেকে তো সে বাড়িতে নাই। এখন সে বলতে পারে যে কোথায় গেছে। তো এই যে খোরশেদ মিয়া, ওনার বাড়ি তো পাশেই। রাবেয়ার 2 ভাসুর আর রাবেয়ার শ্বশুর ওই প্রতিবেশীর বাড়িতে গেলেন। প্রতিবেশী বাড়িতেই ছিল ওই সময়। তখন এই রাবেয়া বলছেন যে এই আপনি গতকালকে দুপুরবেলা আমার স্বামীকে কি যেন বললেন, এরপরে তো আমার স্বামী রাতের বেলা চলে গেল।
সে কোথায় গেছে, সে তো এখনো ফেরত আসে নাই। যখনই এই কথা বলছে তখন এই খোরশেদ মিয়ার চোখ দুটো বড় বড় হয়ে যায়। বলেন কিভাবে, ও বাড়িতে আসে নাই? তাড়াতাড়ি চলেন এক্ষুনি আমার সাথে। কোথায় যাবে? বলে যে চলেন, এখান থেকে প্রায় 5 মাইল দূরে একটা শ্মশান আছে, ওইখানে যেতে হবে। এখন সবাই বলছে যে শ্মশানে কি? আর সন্ধ্যার দিকে তো খোরশেদ মিয়ার সাথে এই বিষয়ে কথা হয়েছে, 5 মাইল দূরে যেতে হলেও কিন্তু প্রায় 3 ঘন্টা সময় লাগবে, গ্রামের পথ। তো যাই হোক, সবাই মিলে প্রায় 3 ঘন্টা হাঁটাহাঁটির পর ওই শ্মশানে পৌঁছায়। তখন এই যে রাবেয়া যিনি, উনি ওই খোরশেদ মিয়াকে বলছেন যে আপনি শ্মশানে নিয়ে আসছেন কেন? তখন খোরশেদ মিয়া বলছেন যে বিস্তারিত কথা এখন বলতে পারবো না, আগে জয়নাল ভাইকে খুঁজি, আগে দেখি তাকে পাই কিনা, কি অবস্থা, তারপরে আমি বিস্তারিত বলবো। এরপর তো তার সাথে অন্যরা হাঁটাহাঁটি করে খোঁজাখুঁজি করতে থাকে। তবে বেশিক্ষণ খুঁজতে হয় নাই। ওই শ্মশানে বেশ কিছু গাছ ছিল, এর মধ্যে একটা বড় তেঁতুল গাছ ছিল। ওই তেঁতুল গাছের নিচে দেখা যাচ্ছে জয়নাল মোল্লা অচেতন হয়ে পড়ে আছে। তার শরীর স্পর্শ করে বোঝা গেল শরীরের অধিকাংশ হাড়গুলোই ভেঙে গেছে। মনে হচ্ছে তার দেহের হাড়গুলো সব চাপ দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। সেখান থেকে কোনো মতে উদ্ধার করে জয়নাল মোল্লাকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে আসার সময় বিশেষ পদ্ধতিতে তাকে আনতে হয়েছিল। তার শরীরের হাড়গুলো তো আসলে আস্ত ছিল না, শরীরটা অনেকটাই নেতিয়ে গিয়েছিল। তাকে নিয়ে আসা হয়, তবে তার জ্ঞান ছিল না, তবে জীবিত ছিলেন ওই সময়। বাড়িতে নিয়ে আসার পর লোকাল বা গ্রামীণ কিছু ট্রিটমেন্ট তাকে দেয়া হয়। একটা পর্যায়ে তার জ্ঞান ফেরে, তবে তার কথা বলতে খুব কষ্ট হচ্ছিল, তার শ্বাসকষ্ট হচ্ছিল, যেমন কথা বলতেও অনেক কষ্ট হচ্ছিল, সমস্ত শরীরের যন্ত্রণা, হাড়গুলো ভেঙে গেছে, নড়াচড়া করতে পারছেন না। তাকে জিজ্ঞেস করা হয় যে ঘটনাটা কি, সে কেন এই শ্মশানে গিয়েছিল। তখন উনি কষ্ট করে বলেন যে তার এমন একটা জিনিসের দরকার ছিল, সেই জিনিসটা সম্পর্কে এই খোরশেদ মিয়াকে উনি আগে থেকে অবগত করেছিলেন। সেটা হচ্ছে কোন একটি কুমারী মেয়ে, অর্থাৎ যার বিয়ে হয়নি, এমন কোনো কুমারী মেয়েকে যদি দাহ করা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে একটা মাটির কলস থাকে, যে কলসে পানি থাকে, এই পানির কিছু কাজ থাকে। ওই কলসটা যেটা আর কি, ওই কলস এবং ওই কলসের ভিতরে থাকা পানি, এই জিনিসটা লাগবে একটা কুফুরি বিদ্যা সম্পর্কিত কাজের জন্য। আর সব সময়ে এরকম হলে হবে না, বিশেষ করে কোনো এক বর্ষার দিনে যদি মারা যায় তাহলে এটা, যেহেতু ওই দিন বর্ষার দিন ছিল, বৃষ্টি হচ্ছিল, আর এখানে শুধু বর্ষা না, ওইটা হতে হবে অমাবস্যার তিথি, এটাও একটা বিষয়। একই সাথে ওটা অমাবস্যার তিথিও ছিল, ওই দিনই মারা গেছে ওই মেয়েটা। সব মিলিয়ে একদম পারফেক্টলি মিলে গেছে সব কিছু। আর এই জন্যই এই জয়নাল মোল্লা, উনি যখন তথ্য পেয়েছেন এই খোরশেদ মিয়ার কাছ থেকে যে আজকে তো একটা কুমারী মেয়ে মারা গেছে, প্রথমত আজকে অমাবস্যা তিথি, সুতরাং এই মেয়েটার যেই চিতা, এই চিতাতে যেই রিচুয়ালটা করে আগুন দেওয়া হবে, তখন যে কলসটা থাকবে ওই কলসটা আনতে হবে। মূলত এই তথ্যটাই খোরশেদ মিয়া ওই সময় কানে কানে দিয়ে গিয়েছিল। এরপরই এই জয়নাল মোল্লা তার স্ত্রীকে অর্থাৎ রাবেয়াকে বলেছিলেন যে উনি এটা আনতে যাবেন। এটা আনতে যাবেন তো আসলে বলতে পারে না, উনি বলছেন একটা কাজ আছে, মানে দেরি হবে আর কি। আর ওইখানে যখন উনি গিয়েছেন রাতের বেলা ওই জিনিসটা নিয়েছেন, যেতে কোনো সমস্যা হয় নাই, নেয়ার সময় কোনো সমস্যা হয় নাই। তবে নিয়ে যখন উনি ফিরছিলেন, শ্মশানের এরিয়া পুরোপুরি পার হন নাই, পার হবেন ভাব এমন একটা জায়গায় চলে আসছেন, ঠিক ওই জায়গাতে একটা পুরনো আম গাছ ছিল, আম গাছের নিচের দিকে একটা ডাল ছিল। হঠাৎ করে নাকি জয়নাল মোল্লা দেখেন যে ওই ডালে একটা মহিলা বসে আছে, একদম লাল টুকটুকে শাড়ি পরা, হাতে পায়ে আলতা দেয়া আছে। ওই সময় গ্রামে মানুষ, বিশেষ করে মেয়েরা, হাতে পায়ে আলতা দিত, এখন তো আলতার প্রচলন খুব একটা নাই।
এখন মেহেদির প্রচলনটা বেশি হয়েছে, ওই সময় আলতার প্রচলনটা খুব বেশি ছিল। লাল রঙের আলতাগুলো সাধারণত হাতে পায়ে দিয়ে সাজতো মেয়েরা। উনি চিন্তা করলেন যে কী ব্যাপার, আমি তো শ্মশানে ঢোকার সময় মেয়েটাকে দেখি নাই, এখন আবার দেখলাম। রাত কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এটা ওরকম আহামরি রাত না। উনি যখন গিয়েছেন তখন হয়তো বা রাত 11টার মতো বাজে। উনি 9টার দিকে বাড়ি থেকে বের হয়েছেন, যেতে হয়তো বা 2 ঘন্টা 2 লেগেছে। পথ তো ওনার চেনা, শর্টকাট পথ ওনার চেনা, দ্রুত চলে গেছেন। তো রাত 11টার মতো তখন বাজে, রাত 1টা 2টা 3টাও না। উনি চিন্তা করলেন কী ব্যাপার, এই মেয়েটা হঠাৎ করে কোত্থেকে আসলো। উনি কোনো প্যারানরমাল বিষয় ওই সময় চিন্তা করেন নাই, কারণ ওই শ্মশানটা এমন একটা জায়গায়, আশেপাশে গ্রাম ট্রাম আছে, তো মানে ওইটাতে একদম নির্জন জায়গা, বিষয়টা এরকমও না। উনি বলছেন যে এই আপনি কে, এখানে বসে আছেন কেন? তখন ওই মেয়েটা বলছে, তার কিন্তু ঘোমটা দেয়া, চেহারা দেখা যাচ্ছে না। বলে যে আমার বাড়ি এই গ্রামেই, আমি বাড়িতে ফিরে যাব না, আমার ইচ্ছার বিপরীতে অন্য একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিচ্ছে, আমি বাড়িতে ফেরত যাব না, এই জন্য এখানে চলে আসছি, এই শ্মশানে আসছি, মরে গেলে এখানেই মরে যাব, যা থাকে কপালে। তখন এই জয়নাল মোল্লা বলতেছেন যে আরে এটা হয় নাকি, আপনার বাড়ি কোথায় বলেন, কোন লোকের বাড়ি, আপনার বাবার নাম কি বলেন, আমি আপনাকে বাড়িতে দিয়ে আসি। তখন বলে যে না আমি যাব না, আমি মরার জন্য এখানে আসছি, শ্মশানে আসছি, ভূত প্রেত আমারে মাইরে ফেলুক, এই জন্য এখানে চলে আসি, আমি বাড়িতে যাব না। তখন এই জয়নাল মোল্লা বলতেছেন আরে তাই হয় নাকি, আপনার বয়স কম, এই জন্য আবেগের বসে এখানে চলে আসে, এরকম একটা ভয়ঙ্কর জায়গায়, আপনি জানেন শ্মশানে আসলে কি হয়, আপনি রাতের বেলা এখানে চলে আসেন, চলেন আপনাকে বাড়িতে পৌঁছে দিই। তখন ওই মেয়েটা বলে উঠছে যে আমি যাব না, আমার যাওয়ার আর কোনো উপায় নাই, আপনি আমাকে বিয়ে করবেন? তখন জয়নাল মোল্লা বলতেছেন যে আপনার কি মাথা খারাপ হয়েছে, আমি বিবাহিত, আমার একটা সুখের সংসার আছে, আর আমি 3 বাচ্চার বাবা, আমি তো আপনাকে বিয়ে করতে পারবো না। তখন নাকি ওই মেয়েটা মুখের উপর থেকে ঘোমটা সরিয়ে দেয়। তখন এই জয়নাল মোল্লা দেখেন যে এটা এত সুন্দরী একজন নারী, এটার একটা মায়াজালে উনি পড়ে যান। উনি তখন বলেন যে হ্যাঁ আমি বিয়ে করবো আপনাকে, চলেন আমার সাথে আমার বাড়িতে চলেন। তখন ওই মেয়েটার হঠাৎ করে নাকি চেহারার পরিবর্তন হতে শুরু করে, মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে ভয়ঙ্কর একটা চেহারা ধারণ করে, মাত্র 10 থেকে 15 সেকেন্ডে তার এমন একটা পরিবর্তন হয়ে গেল। তখন এই জয়নাল মোল্লা বুঝতে পারেন যে এতক্ষণ যার সাথে উনি কথা বলেছেন এটা একটা পিশাচিনী, এটা কোন একটা পিশাচিনী। এই যে কাজটি করতে এসেছেন, মনে করেছিলেন উনি নির্বিঘ্নে কাজটি করে চলে যাবেন, মূলত তারা নির্বিঘ্নে কাজটি করা হচ্ছে না, পিশাচিনীটা এখানে এসে বসেছে। তখন ওই পিশাচিনীটা বলে উঠছে কিরে জয়নাল মোল্লা, সুন্দরী মেয়ে দেখলে তো বিয়ে করতে ইচ্ছা করে না, আমার চেহারা দেখেই রাজি হয়ে গেলি, একটু আগে তো কত নীতি কথা শোনাচ্ছিলি, এখন রাজি হয়ে গেলি, আর এখন আমার যে চেহারা, কিরে বিয়ে করবি না, করবি বিয়ে? বহু মানুষের ক্ষতি করছিস, আর তুই যে জিনিসটা নিয়ে যাচ্ছিস এইটাও যে মানুষের ক্ষতি করার জন্যই তুই করবি তা আমার ঢের জানা আছে, তোকে তো আমি ছাড়বো না রে, তোকে ধরার জন্য এখানে বসে আছি আমি, দেখ তোকে আমি কি করি। এই বলেই নাকি ওই মেয়েটা ওই ডাল থেকে লাফ দিয়ে মাটির উপর নামে। মাটির উপরে নামার সাথে সাথে মনে হচ্ছে যে সে হেঁটে আসলো না, মনে হচ্ছে বাতাসের গতিতে এসে জয়নাল মিয়াকে জড়িয়ে ধরলো, আর জড়িয়ে ধরার সাথে সাথে এমন চাপ দিয়েছে এই জয়নাল মিয়ার বুকের হাড়, হাতের হাড়, মেরুদণ্ডের হাড় সব ভেঙে গিয়েছে। এরপর তাকে ওখানে ফেলে দিয়েই নাকি চলে যায়, আর জয়নাল মিয়া ওই জায়গাতে অজ্ঞান হয়ে যায়। তার যখন জ্ঞান ফেরে তখন দেখে সে বাড়িতে, আর এর মধ্যে কিন্তু এই যে পরিবারের সদস্যরা খুঁজতে খুঁজতে ওই শ্মশানের ওখানে গিয়ে তাকে পেয়েছে। তো জয়নাল মোল্লা যখন এই ঘটনাগুলো বলে, এরপরে মাত্র কয়েকদিন, ম্যাক্সিমাম 5 কি 6 দিন সব মিলিয়ে জয়নাল মোল্লা জীবিত ছিল। এরপর জয়নাল মোল্লা মারা যায়। এটাই ছিল ঘটনা। এই ঘটনাটা ওনার পরিবার, মানে জয়নাল মোল্লার তো 3 সন্তান, তারা তো জীবিত আছে, তারপর ওনার স্ত্রী, কারণ এটা তো তারাও শুনেছে, আরও অনেক লোকই শুনেছে। এই ঘটনাটা আশেপাশে অনেক দূর গ্রাম
যেগুলো রয়েছে, অনেক দূরে যে গ্রামগুলো রয়েছে, সেখানেও যারা বসবাস করেন তাদের মুখে মুখেও এই ঘটনাটা দীর্ঘ সময় শোনা গিয়েছে। জয়নাল মোল্লার সাথে ঘটে যাওয়া এই ভয়ঙ্কর ঘটনা। জয়নাল মোল্লা অনেক কুফুরি রিলেটেড কাজগুলো করতেন, আর মানুষের ক্ষতিটাই উনি বেশি করতেন উপকারের থেকে। আর ওনার কাছে যখন কোনো কাজ আসতো, সেটা কি করবেন কি করবেন না এই সিদ্ধান্ত উনি নেওয়ার জন্য কোনো সময় নিতেন না, ডিরেক্ট বলতেন যে করব, সেটা যে কাজই হোক না কেন। তো এটার পরিণতি যে ভালো হয় না, এটা জয়নাল মোল্লার ঘটনাই সেটা আমাদেরকে আবারও মনে করিয়ে দেয়। ধন্যবাদ জানাচ্ছি ওবায়দুল ইসলাম ভাইকে আপনার পাঠানো ভয়ঙ্কর